সংবিধান রাখবেন আবার সংবিধান মানবেন না, দুটোর মাঝামাঝি ধরেন আমি একটা জিনিস খুব এখানে একটু করা দরকার যে ধরেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে এটাকে প্রথমত হচ্ছে যে এত আবদ্ধ করার জায়গাটা নাই। কনস্টিটিউয়েন্ট পাওয়ার শুধুমাত্র যে মানে আপনার ইয়ের ভেতর দিয়ে আসে, মানে আমরা এটা স্বীকার করবি বলেই হচ্ছে যে আসলে ওই সংসদের উপরে সেই সংসদের নাম দিচ্ছি রিপ্রেজেন্টেটিভদের ভেতরে দিয়ে হচ্ছে, তাহলে এইটা ধরেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার গণ অভ্যুত্থানের কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে কি আপনি এটা করতে পেরেছেন? পারেন নাই। যদি আপনি তখনই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতেন তখনই আপনি, এটা হচ্ছে একটা মোমেন্টারি পাওয়ার, যখন আসলে পিপল বল প্রয়োগ করে তার একটা মোমেন্টারি পাওয়ার তৈরি হয়, এক্সিস্টিং যে কাঠামো সেই কাঠামোকে সে আসলে ভেঙে ফেলে। সেটা যখন করা হয় না তখন কিন্তু এটা সারা জীবনের জন্য এটা স্থায়ী হয়ে থাকে না, কারণ হচ্ছে অন্যান্য বিভিন্ন শক্তি এসে আসলে তার জায়গা দখল করে নেয়। তখন সে তার স্বার্থের জায়গা তৈরি হয় এবং ওই স্বার্থের জায়গা থেকে সবাই রোল প্লে করতে থাকে। তখন আপনি আর ওই যে পাওয়ার ব্যালেন্সটা আপনার দিকে হয়তো আসছিল, ধরেন আপনি বলতেছেন, আমি মনে করছি যে জনগণের দিকে আসছিল, সেই পাওয়ার ব্যালেন্সই আসলে জনগণের কাছ থেকে আবার আরেক জায়গায় চলে যাচ্ছে। এই যে পাওয়ার ব্যালেন্স মানে অভ্যুত্থানকারী যে জনগণ তার কাছে যখন আসে তখন তার কাছ থেকে যখন চলে যায়, এর ভেতরে কিন্তু একটা ফারাক হয়ে যাচ্ছে। 8 অগাস্টে এসে আপনি করলেন হচ্ছে একটা সংবিধান মেনে সরকার, সেই সরকারকে আপনি দায়িত্ব দিলেন হচ্ছে সংবিধানের বিশেষ ধারায় 106-এ, হ্যাঁ, আপনি দায়িত্ব দিলেন হচ্ছে সংবিধান মেনে না, সংবিধানের ভিতরে এমন কিছু ছিল না, আপনি বললেন যে স্পেশাল সিচুয়েশন, ফলে সংবিধানের 106 অনুসারে তাকে আপনি বৈধতা দিচ্ছেন। তার মানে হচ্ছে সে সংবিধানের আলোকে শপথ নিচ্ছে, সংবিধানের আলোকে সমস্ত কিছু করছে, তার মানে হচ্ছে যে বাকি সমস্ত কাজও আসলে সে সংবিধানের আলোকে করবে। তাহলে সেই যেটাকে আপনি সংবিধান মিলে তৈরি করলেন, সে আবার আরেকটা সংবিধানের বাইরে গিয়ে আরেকটা আদেশ দিতে পারে কিনা সেটা নিয়ে প্রশ্ন অবশ্যই উঠবে। এই প্রশ্নটা উঠবে কারণ হচ্ছে যে আপনি যখন আদালতের কাছে গিয়েছিলেন কেন, তাহলে আদালতের কাছে গিয়েছিলেন, তাহলে আবার আদালতের কাছে যান, অসুবিধার কি ছিল? আদালতের কাছে আদেশটা দেওয়ার আগেও আদালতের কাছে যাওয়া যেত হয়তো, হ্যাঁ, সে আদালতের কাছে যাওয়া যেত। আমি মানে একটা বলি, মানে আরেকটা জিনিস বলি যে ধরেন কনস্টিটিউয়েন্ট পাওয়ারের জায়গা থেকে যদি আমি দেখি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার জায়গাটাকে যদি আমরা খুব বাস্তবচিত্তভাবে দেখি, তাহলে আমরা দেখব যে যখন এটা প্রতিষ্ঠানবিহীনভাবে যখন এটা চর্চা করা হয় তখন অ্যানার্কি তৈরি হয়। যখন আপনি একটা বিশেষ পরিস্থিতি, ধরেন আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, দ্যাটস ওকে, তখন আপনি কনস্টিটিউশন মানবেন না, তখন কনস্টিটিউশনের বিরুদ্ধে আপনি মানে ফাইট করবেন। তারপরে তাকে হটে দেওয়ার পরে তো আপনার একটা জায়গা আসতে হবে যেখানে আপনি এইখানে গণতান্ত্রিকভাবে স্থিতিশীলভাবে এই পুরো জিনিসটাকে একটা মানে স্ট্রাকচারের ভেতর দিয়ে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের ভেতর দিয়ে এটাকে আপনি বাস্তবায়ন করবেন। সেই বাস্তবায়ন করাটা যদি না হয়, সেই জায়গাটা যদি না আসে, তাহলে আসলে কোনো একটা সমাজ চিরকালীনভাবে এই ভায়োলেন্স নিয়ে নিতে পারবে না। একদম, তাহলে চিরকালীনভাবে এই ভায়োলেন্স চলতে থাকতে পারবে না। তাহলে সমাজকে এই জায়গায় আসতে হবে। তাহলে এই জায়গাটা থেকেই কিন্তু আমরা ওই জায়গায় আসছিলাম। তাহলে এখন উনি যেটা বলছেন যে একটা ঘরের ভেতরে থেকে আপনি সংস্কার করবেন, অবশ্যই ঘরের ভেতরে থেকে তো সংস্কার করতে হবে। ঘর ভাঙলে পারে তো সেটা তো পুনর্গঠন হয়। এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আর রিফর্ম অ্যাসেম্বলি টোটালি ডিফারেন্ট জিনিস, ওনারা দুটাকে এক করে ফেলছেন। হ্যাঁ, এটা রিফর্ম অ্যাসেম্বলি অবশ্যই তার ঘরের ভেতরেই ঘরের সংস্কার হবে, ঘরটা থাকবে এবং তার ভেতরেই সংস্কার হবে, এটার জন্য রিফর্ম। হ্যাঁ, আমরা ঘরের সংস্কার করি, ঘরটা পুরো ভেঙে দিয়ে না। তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য। আচ্ছা, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বিরোধী জোট যে যাচ্ছেন, এটা টোটালি কি এটা আপনার কাছে মানে একটা অনেস্ট অপিনিয়ন দেন কি রাজনৈতিকভাবে, জাস্ট রাজনৈতিক একটা কৌশল? আমি মনে করি যে এটা হচ্ছে আসলে সেই পুরনো কাল থেকে একটা চলে আসছে। আমি যদি 2 মিনিট সময় নেই তাহলে একটু মানে বলতে সুবিধা হবে। ধরেন একটা পলিটিক্স কিভাবে চলে, একটা পলিটিক্স শুধু হার্ড ফ্যাক্ট দিয়ে চলে না, পলিটিক্সে অনেক গল্প তৈরি করা হয়। হ্যাঁ, এই গল্পগুলো কিভাবে তৈরি করা হয়? এই গল্পগুলো তৈরি করা হয় বাস্তবের সঙ্গে অনেকগুলো কল্পনার মিশেল দেওয়া হয়, অনেকগুলো স্টোরি তৈরি করা হয়। ধরেন স্যামুয়েল কোলরিজ, তার এনশিয়েন্ট মেরিনার আমরা সবাই পড়ছি, তো এনশিয়েন্ট মেরিনারের লেখক কোলরিজ একটা কথা বলছিলেন যে উইলিং মানে ডিসবিলিভ মানে উইলিং সাসপেন্স অফ ডিসবিলিভ।
আচ্ছা, এটা কি কারণে উনি বলছিলেন যে আমরা যখন সুপার হিরোর কথা বলি, ভূতের গল্পের কথা বলি কিংবা ইয়ের কথা বলি, তখন কি হয় আসলে কি আমরা পুরোটা ওই গল্পটা বিশ্বাস করি? যখন গল্পটা আমরা পড়ি বা মানে সিনেমায় দেখি কিংবা অন্য কোথাও মাধ্যমে নাটকে মঞ্চায়িত হয়, তখন এটা আমরা মানে পড়ি না। কিন্তু আমি ওই সাসপেন্সটা নিতে চাই, সাসপেন্স, উইলিং সাসপেন্স অফ ডিসবিলিফ, মানে আমি অবিশ্বাস করেও এটা বিশ্বাস করি। এইটা পলিটিক্সে ট্রান্সফার হয়েছে হচ্ছে, এটাকে বলে উইলিয়াম নোয়া হারিরি, যিনি ওই নেক্সাস লিখেছেন, তিনি ওই যে তথ্য কিভাবে এটাকে ম্যানিপুলেট করে এটা যখন দেখাচ্ছেন, তখন লিখছেন যে আধুনিক যুগে তথ্যটাই হচ্ছে স্টোরি। তথ্যগুলোকে এমনভাবে সাজানো হয় যাতে করে একটা স্টোরি তৈরি করা হয়। এই স্টোরি দিয়ে আসলে ধরেন একটা স্টোরি তৈরি করা হচ্ছে যে বিএনপি সংস্কারে বিশ্বাস করে না, বিএনপি কোনো সংস্কার করবে না। এই স্টোরির জন্য আপনার যা যা উপাদান দরকার সেই উপাদানগুলো নিয়ে আপনি পলিটিক্সটা করবেন। এটাতে বিরোধী জোটের বিরোধী জোট কতটুকু সফল হচ্ছে বলে আপনার মনে হয়? কিছুটা তো সফল হচ্ছে, অন্তত পক্ষে অনলাইনে সফল হয়েছে ওকে, আমি মনে করি। আমি